আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ। জামায়াত সমর্থিত 17 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। শেখ হাসিনার সহ 10 জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন জামাত আমির। দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্থার ব্যাখ্যা দিল ভারত। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বেজিং যাচ্ছেন আরো 2 মন্ত্রী। টোল আদায়ে অনিয়ম, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে প্রতিবেদন 20 সেপ্টেম্বর। দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আরো 4 জনের সাক্ষ্য গ্রহণ। কার্যকর নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে, ডিএমপি কমিশনার। সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়ল ইরান। ইরানের আকাশে ভিন গ্রহের কাণ্ড কারখানা, মার্কিন পাইলটের ভয়ঙ্কর বর্ণনা। এবং 2 বছরে 168 একর জমি কেনে ভারতের মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পরিবার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জোবিঙ্গি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ফোরামকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী 5 বছরে 250 মিলিয়ন বৃক্ষরোপণ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানি প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন। জামাত সমর্থিত 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 10 সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। গতকাল সোমবার একযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার 23 জন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আব্দুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুইয়া, আসাদউদ্দিন ও তারিকুল ইসলাম। সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন ইমরুল কায়েস রানা, হুমায়ুন কবির তানিম, আব্দুল কাইয়ুম ভুইয়া, আব্দুল্লাহিল মারুফ ফাহিম, জুবাইদুর রহমান, শামসুল আরেফিন, মাহবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম। তবে একসঙ্গে এত সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনে থাকা অন্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ব্যবসায়ী এস আলম এবং আরো কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি। দুদক বলছে, নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ইন্টারপোলের রেড নোটিশ ভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ গত 11 জুন দুবাই পুলিশের হাতে গ্রেফতার হন। এরপরে দুদকে ইন্টারপোলের রেড নোটিশ ভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির হাসান জানান, সাবেক আইজিপি বেনজির ছাড়াও পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ প্রভাবশালী 10 জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন পাঠায় দুদক। দুদকের এই নথি এখন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলের খুনের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় ঐক্যের এক সমাবেশে তিনি আরো বলেন, বিচার নিয়ে টালবাহানা করবেন না, হয় বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লির বিমানবন্দরে হেনস্থা করা নিয়ে তর্ক বিতর্কের পর এ বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দাবি করেছেন, জাহিদুর রহমান তার ব্যক্তিগত পাসপোর্টে ভারতে সফর করেছিলেন। সম্প্রতি একটি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যান জাহিদুর রহমান। সেখানে তাকে ইমিগ্রেশনে বাধার মুখে পড়তে হয়। দীর্ঘ সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত তিনি ঢাকায় ফিরে আসেন। এই ঘটনার পরে তৈরি হয় সমালোচনা। ভারতীয় দূতকে
প্রধানমন্ত্রীকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ঢাকা। এই ঘটনায় বিতর্ক শুরু হয়। অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিতে তাদের বক্তব্য স্পষ্ট করেছে। রণধীর জয়সওয়াল জানান, জাহিদুর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদের পর যখন জানা যায় তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন, তখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে বেইজিং যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীউদ্দিন চৌধুরী। মঙ্গলবার রাতে তারা ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য জানান। তিনি বলেন, সফরকালে দুই মন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও ইস্যুতে অংশ নেবেন। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ৬ মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আরো ৪ জন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বিচারিক আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ১ জুলাই ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এই মামলায় মোট সাক্ষী ২৮ জন, এর মধ্যে ৮ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত মামলাটির বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বলে উল্লেখ করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ একটি দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল, সমাবেশ বা জমায়েত করে বর্তমান সরকারকে বিব্রত ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পরিকল্পনা করেছিল, এমনটি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া আয়োজিত পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মোসলেউদ্দিন আহমেদ বলেন, আজকে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। সেই অনুযায়ী আমরা গত ৩ দিন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট জোরদার করেছে, পিকেট, মোবাইল পেট্রোল, ফুড পেট্রোলের সংখ্যা বাড়িয়েছে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে এক সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেখানে উপস্থিত কিছু অতি উৎসাহী ব্যক্তি বা অনাকাঙ্ক্ষিত বহিরাগতদের উস্কানিতে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা কোনো উগ্র আচরণকে জামায়াত ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না। যদি আমাদের কোনো স্তরের কর্মী সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন করে তীব্র হুমকি দেওয়ার পর সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় শান্তি আলোচনা বয়কট করে সভাকক্ষ থেকে বের হয়ে গেছে ইরানের প্রতিনিধি দল। মঙ্গলবার ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের কথা নিশ্চিত করেছেন। নিজেদের দেশের অবস্থান পরিষ্কার করে গালিবাফ বলেন, আমাদের নির্দিষ্ট কিছু মূলনীতি রয়েছে এবং এই পর্যন্ত আমরা কখনোই আমেরিকানদের সঙ্গে একই টেবিলে বসে সরাসরি সংলাপে অংশ নিতে চাইনি। মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে ইরান কেবল পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হয়েছিল। গালিবাফ বলেন যে, আলোচনার মাঝপথে আমি জানতে পারি যে ট্রাম্প আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের এই প্রতিনিধি দল এবং একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডে নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র হুমকি দিয়েছেন। এই খবর পাওয়ার পরপরই তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে তীব্র প্রতিবাদ জানান। চলতি বছরে এপ্রিল মাসে ইরানের আকাশে গুলি করে নামানো হয়েছিল একটি মার্কিন যুদ্ধ বিমান। সেই বিমান থেকে কোনো মতে প্রাণে বেঁচে ফেরা এক মার্কিন ফাইটার জেট পাইলট এবার গোয়েন্দাদের কাছে এক বিস্ফোরক ও অবিশ্বাস্য দাবি করেছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে অবিকল একটি জেলিফিশের আকৃতিতে দলবদ্ধভাবে উঠতে দেখেন। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4টি সূত্র নিশ্চিত করেছে যে ড্রোনগুলো
একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একক কোনো প্রাণীর মতো আকাশে ডানা মেলেছিল, যা মার্কিন গোয়েন্দা মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। F-15 যুদ্ধ বিমানের ওই পাইলট উদ্ধার হওয়ার পর পেন্টাগনের গোয়েন্দাদের জানান, ড্রোনগুলো এমন এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে উড়েছিল যেখানে বড় ড্রোনের নিচে ছোট ড্রোনগুলো জেলিফিশের পায়ের মতো ঝুলছিল। ঘটনাটিকে এক প্রত্যক্ষদর্শী ভিন গ্রহের কোনো কাণ্ড কারখানার সঙ্গে তুলনা করেছেন। আবার অন্য এক কর্মকর্তা একে আকাশে ড্রোনে মাইনফিল্ড বলে আখ্যা দিয়েছেন। বিজেপি শাসিত ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী 61 বছর বয়সী মোহন যাদবের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর 2015 সালে সারা দেশে 100 কোটি স্মার্ট সিটি তৈরির কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণার সঙ্গে সঙ্গে ওই সব শহরে জমির দাম মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এ সময় প্রকল্পে আজ আগাম জানার দরুন জমি বাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সস্তায় জমি কেনা শুরু করে দেন বলে অভিযোগ উঠেছিল। পরে প্রকল্প ঘোষণার ফলে তারা বিপুল লাভ করেন। সে 100টি শহরের মধ্যে উজ্জয়িনীয় ছিল। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।